সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে 5ই আগস্ট একটি সন্ত্রাসী হামলার দিন ছিল। তো এই দিন সম্পর্কে আসিফ মাহমুদ, পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলামরা কি বলে থাকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তাহলে আমি কথা বলার আগে আমি আসিফ মাহমুদের একটি ফেসবুকের পোস্ট আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। পোস্টটিতে সে লিখেছে, আমরা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে। আচ্ছা, এটি হচ্ছে 4 লাইনের একটি পোস্ট, কিন্তু এই পোস্টে সে ভয়াবহ একটি ইনফরমেশন আমাদের কাছে দিয়েছে। প্রথমত, 5ই আগস্ট একটি জঙ্গিদের হামলা ছিল, সেটি সে এইখানে ক্লিয়ার করেছে। দেখুন, এখানে সে বলেছে 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। তো 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের যে ডাক দিতে প্রস্তুত ছিল, এরা সবাই যে প্রস্তুত ছিল, এদের কাছে অস্ত্র কোথা থেকে আসলো? কোনো নিরস্ত্র মানুষ বা গোষ্ঠী তো সশস্ত্র বিপ্লবের ডাক দিতে পারে না। তাহলে অস্ত্র তাদেরকে কারা সাপ্লাই দিয়েছিল? অবশ্যই আইএস, পাকিস্তানের আইএসআই, এরা সবাই তাদেরকে অস্ত্র সাপ্লাই দিয়েছিল। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সাথে এদের সম্পর্ক রয়েছে। বিষয়টা তো ক্লিয়ার। এরপরে পরবর্তী অংশটুকুতে সে যে কথা বলেছে সেটি আরো ভয়ঙ্কর। সে বলেছে, কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, এইসব রাজনৈতিক দলের নেতা নেত্রী বা মানুষরা বা কর্মীরা যদি এই জঙ্গিদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাহলে তাদের উপর আরেকটি ভয়ঙ্কর নিধনযজ্ঞ তারা চালাবে, অর্থাৎ তাদের উপর তারা হামলা করবে। এইটাই সে বলেছে। এইবার আমি তার ভিডিও ফুটেজের বার্তাটি আপনাদেরকে প্লে করে শোনাই। এই শুনুন, একটু শোনা যাক। লেটস প্লে। আপনারা রেডি তো? এটি আরো ভয়ঙ্কর। এই ভিডিও ফুটেজটিতে যে কথাগুলো বলেছে সেগুলো আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। আচ্ছা, শোনা যাক। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে 5ই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, নাহিদ ইসলামের পোস্টটি আপনারা অবশ্যই পড়েছেন, আমরাও পড়েছি, আমি আলাদা করে এটি দিলাম না। আচ্ছা, শুনুন। আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম। যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি, তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাবো না। যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে, আমরাও আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েই প্রতিহত করব। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই। আচ্ছা, একটু থামি। 5ই আগস্ট যদি তারা গণভবন দখল না করতে পারত, তাহলে তাদের পরবর্তী প্ল্যান ছিল সশস্ত্র সংগ্রাম করার। এবং এই প্ল্যান যে কত বড় ভয়ঙ্কর ছিল, আমি পিনাকি ভট্টাচার্যের একটি বক্তব্য থেকে আপনাদেরকে প্লে করে শোনাবো। আপনারা রেডি থাকুন। হ্যাঁ, শুনুন কি বলে। আমাদের মধ্যে যে সেই বিপ্লব, সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল, সেই স্পৃহা এখনো আছে। যদি কখনো প্রয়োজন হয়, যদি অস্ত্র তুলে নিতে হয়, তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে। কারণ আমি যেমনটা বললাম, এখনো মুজিববাদ রয়ে গেছে, এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে। এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই, তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত। আচ্ছা, এক্সকিউজ মি, এই মূর্খটা বলছে এখনো মুজিববাদ রয়ে গিয়েছে। আর এই মূর্খের আরেকটা বন্ধু মাহফুজ আবদুল্লাহ বলেছে মুজিববাদকে
মুজিববাদকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এখন এই মূর্খ মুজিববাদ সম্পর্কে পড়াশোনা করেছে কি বা করে নাই সেই ব্যাপারে প্রশ্ন তোলা যায়। ঠিক আছে, তো এই মূর্খটা তো বাংলাদেশের সংবিধানও পড়ে নাই, কোনো কিছুই জানে না। হঠাৎ করে একটা অশিক্ষিত গণ্ডমূর্খ টুকাইকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সে মুজিববাদ সম্পর্কে যে বলল, মুজিববাদ নিয়ে তাদের এত চুলকানি কেন, সেটির ব্যাখ্যা বিশ্লেষণ আমি এখনই করছি। তারপর আমি পিনাকি পিনাকি ভট্টাচার্যের বা পেনিক ভটকার ভিডিওটি আপনাদের সামনে প্লে করে শোনাবো। আচ্ছা শুনুন, আমি মুজিববাদ সম্পর্কে একটু পড়ে শোনাই। আচ্ছা, আব্দুল গফফার চৌধুরীর মতে মুজিবের রাজনৈতিক চরিত্র গড়ে উঠেছিল হক সাহেব, আবুল হাসেম, সুভাষ বসু, মৌলানা ভাসানীর রাজনীতির প্রভাব বলয়ে। মাহফুজ আলম তার প্রোফাইল পিকচারে শেরে বাংলা একে ফজলুল হক, সুভাষ বসু মৌলানা ভাসানী সুয়ারার্দির ছবি টাঙিয়ে রেখেছে। ঠিক আছে, ছবি রেখে দিয়েছে। তো মাহফুজ আলম তো ভালো করেই জানে যে মৌলানা ভাসানীর প্রভাবে প্রভাবিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এই যে আসিফ মাহমুদ মুজিববাদ সম্পর্কে বলল, মুজিববাদ কি সে কি জানে? উত্তর হচ্ছে না। মুজিববাদ খুবই ভালো জিনিস। এরা মনে করে নিয়েছে মুজিববাদ মানি হচ্ছে শেখ মুজিবের তৈরিকৃত বা বানানো কোনো মতাদর্শ। না, এটি না। শেখ মুজিব এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি বাংলাদেশকেও অগ্রসর হতে হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র, এই চারটি মূল সূত্র ধরে, বাংলাদেশের নিজস্ব পথ ধরে। বুঝছেন, এই আমার উপযুক্ত মতকে অনেকে বলেছেন মুজিববাদ। এদেশের লেখক, সাহিত্যিক, ঐতিহাসিকগণ আমার চিন্তাধারার কি নামকরণ করবেন সেটা তাদের ব্যাপার, আমার নয়। নামকরণের প্রতি আমার কোনো মোহ নাই। আমি চাই কাজ, আমি চাই আমার চিন্তাধারার বাস্তব রূপায়ণ, আমি চাই শোষণ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ, আমি চাই আমার স্বপ্ন সোনার বাংলা নির্মাণের পূর্ণ বাস্তবায়ন। আচ্ছা, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উনার আত্মজীবনীতে। আচ্ছা, আমি একটু দেখিয়ে নেই। হ্যাঁ, এই দেখুন, এই বই থেকে নেওয়া হয়েছে। মুজিববাদ নিয়ে বঙ্গবন্ধু সাক্ষাৎকার, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, 16ই ডিসেম্বর 1972 সাল। আচ্ছা, তো এই আসিফ মাহমুদ সে কি জানে মুজিববাদ কি? মুজিববাদের মধ্যে 4টি স্তম্ভ রয়েছে, 4টি মূলনীতি রয়েছে। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। 1971 সালে আমাদের অন্যতম একটি প্রধান স্লোগান ছিল যে বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর। এই বাঙালি জাতীয়তাবাদের দ্বারা যদি বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ না হতো, তাহলে বাংলাদেশকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। তো এরপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ কি? সেকুলারিজম মানে হচ্ছে যে আপনি রাষ্ট্র থেকে ধর্মকে বা পলিটিক্স থেকে ধর্মকে বিচ্ছিন্ন রাখতে হবে। ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত চয়েসের বিষয়। এই ধর্ম সবাই পালন করবে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। আর গণতন্ত্র তো বুঝতেই পারছেন, সমাজতন্ত্র। এটি বাংলাদেশের সমাজতন্ত্র হচ্ছে যে ধনী শোষণমুক্ত একটি সমাজ সৃষ্টি করা, যেখানে ধনীরা গরিবদেরকে শোষণ না করতে পারে। আচ্ছা, সমাজতন্ত্রের বিষয় নিয়ে আমি এখন কথা বলবো না। তো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের ভিত্তিতে যদি মুজিববাদ হয়ে থাকে, তাহলে এটিকে নিয়ে এত এত ভয় পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এরা সবাই বাঙালি জাতীয়তাবাদের বিরোধী, এরা সবাই ধর্মনিরপেক্ষতাবাদের বিরোধী। হ্যাঁ, এরা গণতন্ত্র চায় না, এরা চায় বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। বুঝতে পারছেন? তো আপনারাই বলুন যে এই 4টি নীতি যদি মুজিববাদ হয়ে থাকে,
তাহলে মুজিববাদকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য মাহফুজ আলম কেন সুপারিশ করবে? আমাকে বলুন তো দেখি। এখন এই যে বামাতি সাদা শকুন ফ্রড মাঝার, সে চুপচাপ কেন? সে তো সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী নাকি? হুম? তো এই হচ্ছে এদের অবস্থা। আচ্ছা, তো আমি আর কি বলবো এখন? আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আপনারা এতদিন যাবৎ হয়তো ভেবে আসছেন যে মুজিববাদকে পরিহার করার কথা বলছে এই কারণে, হয়তো হয়তো এই কারণে যে মুজিববাদ হচ্ছে শেখ মুজিবের ব্যক্তিগত আচার আচরণ ভিত্তিক একটি থিওরি বা তত্ত্ব। কিন্তু আজকে তো আপনাদের সামনে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তাহলে মুজিববাদকে কেন তারা পরিত্যাগ করতে চাচ্ছে? এই যে আসিফ মাহমুদ মুজিববাদের কথা বলল, সে তো তার গুরু ওই যে কি জানি মাহফুজ আলমের কথা শুনে এই কথাটি বলেছে। এই মূর্খটা তো মুজিববাদ নিয়ে কোনো পড়াশোনাই করে নাই। তো ভাই আপনারা দেখুন, চিন্তা করে দেখুন, ছাগল দিয়ে বাংলাদেশে হাল চাষ করানো হচ্ছে। এখন জমিনের অবস্থা কি হবে আপনারা তো বুঝতেই পারছেন। এই দেশে কি কোনো ফসল ফলবে? না। তো এই যে আসিফ মাহমুদ একটু আগে বলল যে 5ই আগস্টের পরে তারা সশস্ত্র লড়াইয়ের মানে ইয়ে করত, সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি নিত অথবা সশস্ত্র লড়াই শুরু করে দিত। এর সাপোর্টে আমি আরেকটি বক্তব্য নিয়ে আসছি। এই দেখুন, ডক্টর পিনাকি ভট্টাচার্য, সরি ডক্টর বলছেন না, সে তো ডক্টর না আসলে। আচ্ছা, পিনাকি ভটকা কি বলে একটু আমি প্লে করে আপনাদেরকে শোনাই, শুনুন, এটি আরো ভয়ঙ্কর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র না মাদ্রাসা ছাত্রর নাম ছিল, শহীদ হয়েছে কাতারে কাতারে। কে নামে নাই? রিকশাওয়ালা, গার্মেন্টস ওয়ার্কার, জামাত, বিএনপি, হেফাজতের কর্মীরা আবু সাইদকে। আচ্ছা শুনি। আবু সাইদ হচ্ছে একটা জঙ্গি এবং সে বলবে কি আবু সাইদের পরিচয় সে এইখানে কি দেবে আপনারা শুনলে আশ্চর্য হবেন। আবু সাইদও কিন্তু জঙ্গি, শুনুন। শিবিরের সাথী তো। হ্যাঁ শুনেছেন তো, আবু সাইদ হচ্ছে শিবিরের সাথী, শুনলেন তো? তাহলে এই মুভমেন্টটা কার মুভমেন্ট ছিল আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। বুক পেতে কারা পুলিশের সামনে দাঁড়িয়েছিল? শিবিরের সাথী কর্মীরা দাঁড়িয়েছিল, সাধারণ কোনো ছাত্ররা দাঁড়ায় নাই। আর একটু শোনা যাক। তো 15 বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত অশ্রু কান্নার উপরে দাঁড়ায় আছে এই লড়াই। এই লড়াই দাঁড়ায় নাই। এই লড়াইকে হ্যাঁ হ্যাঁ, 15 বছর ধরে, 15 বছর ধরে ধরে পরিকল্পনা মাফিক হুম এই এই কালার রেভলিউশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এর সাথে পিনাকি ভট্টাচার্য জড়িত ছিল। সেসব খবর জানে, এখনো তার কাছে অনেক ইনফরমেশন আছে। তাকে যদি রিমান্ডে নিয়ে যাওয়া হয় তাহলে সব তথ্য বের হয়ে আসবে, শুনুন। থেকে পড়ছে, হঠাৎ করে বিজয় আসছে। আবু সাইদ যে বুক সিতায় দাঁড়াইছে, এই দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে? দেখেন তো এই ছবিটা, গার্ডিয়ানে ছাপা হয়েছিল। আচ্ছা আরেকটু পরে কর্মী তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে। মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল, সে একই কাজ কইরেন না। আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন, এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন। আচ্ছা, এই লেকচার শুনতে যাচ্ছি না, ভয়ঙ্কর তত্ত্বগুলো সে দিচ্ছে, একটু পরে আপনারা প্রস্তুত থাকুন। 5 তারিখে আর্মি গুলি চালায় নাই, চালাইতে পারতো। চালাইলে কি হইতো, প্ল্যান কি ছিল, প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন। আমি উনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, স্যার তো জানেন আপনি, যাতে আর্মির গুলি করা ঠেকানো যায়। উনি কাজটা করছিলেন। আচ্ছা, একটু একটু থামি, আমি তো শেষে ভুলে যাব। সে কি বলেছে? 5ই আগস্ট কি করতে হবে না করতে হবে সে এই বিষয়ে ডক্টর ইনুসকে জানিয়েছিল এবং ডক্টর ইনুস তার কথা শুনেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রফেসর ইনুস শুরু থেকেই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এবং তাকে ফ্রম টাইম টু টাইম পিনাকি ভট্টাচার্য গাইড দিচ্ছিল। সুতরাং এইগুলো যে এইসব যে সন্ত্রাসী আক্রমণগুলো ছিল, এইগুলো যে পূর্ব পরিকল্পিত সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং ইনুস ছিল অন্যতম একজন মাস্টার মাইন্ড, এটা ভুলবেন না, পিনাকি বলে দিয়েছে। আর একটু শোনা যাক। আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন,
তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জাতিসংঘের মহাসচিবের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল। আমি প্রফেসর ইউনূসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি। আর আচ্ছা, প্ল্যান বি শুনেন, আমি বলছি তো, এইগুলো যে এই যে এদের মুভমেন্ট, সন্ত্রাসী আক্রমণ প্লেন মাফিক ছিল, এতে কোনো সন্দেহ নাই। এবং এই প্লেনের সাথে প্যানিক ভটকা, ভট্টাচার্য এবং প্রফেসর ইনুস এরা সবাই জড়িত ছিল। এবং অনেকগুলো ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ইউটিউবার, সংবাদপত্র, এগুলো ইনভলভ ছিল, এসবও ইনভলভ ছিল, ফ্রড মাজারও ইনভলভ ছিল। ঠিক আছে, কালার রেগুলেশন যে ঘটানো হয়েছে এতে কি কোনো সন্দেহ আছে? এবং এটি যে জঙ্গি হামলার মাধ্যমে সারা দেশে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার মাধ্যমে হয়েছে তাতেও কোনো সন্দেহ নাই। এবং এই জঙ্গি হামলাগুলোর মদতদাতা ছিল বা প্ল্যানার ছিল ডক্টর ইনুস, পিনাকি ভট্টাচার্য আর অন্যান্যর মধ্যে অবশ্যই ফ্রড মজার ছিল বামাতি সাদা শকুন। আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো। কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না। হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল। আচ্ছা, প্ল্যান বি ছিল যে আর্মির সামনে অনেকগুলো জঙ্গিরা দাঁড়িয়ে যেত এবং এরা দাঁড়ানোর উদ্দেশ্য ছিল যে তারা মৃত্যুকে এইভাবে আর্মির বন্দুকের মুখে দাঁড়িয়ে মৃত্যুকে তারা বরণ করে নেবে। আর এই তাদের লাশের উপর দিয়ে, হ্যাঁ, শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হবে। কিভাবে পতন ঘটানো সম্ভব হবে? তাদের লাশ দিয়ে জনগণের সিম্পেথি আদায় করে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হবে। এটা ছিল প্ল্যান বির অন্তর্ভুক্ত এবং এই প্ল্যান বির কথাও ইনুসকে জানানো হয়েছিল। এবং প্ল্যান বি বাস্তবায়িত করতে যারা প্রস্তুত ছিল তাদের মধ্যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হুসনাই আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, এরা সবাই প্রস্তুত ছিল। বুঝতে পারছেন তো? সে পিনাকি ভট্টাচার্য বলেছে যে এদের লিস্ট এদের এই লিস্টের মধ্যে যে এদের নাম ছিল সে বলতে পারবে না এইখানে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এরাই ছিল। কারণ একটু আগে আসিফ মাহমুদের ভিডিও তো প্লে করে শুনিয়েছিলাম, তা থেকে তো বোঝা যায় সেও প্রস্তুত ছিল। ঠিক আছে, আর একটু শোনা যাক। লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতাম। হ্যাঁ, দেখছেন? তাহলে আসিফ মাহমুদের ফেসবুকের পোস্ট এবং তার ভিডিও বার্তায় যেটি বলা হয়েছে সেটি কি পিনাকির এই বক্তব্যের সাথে মিলে যায় না? সুতরাং সবাই একই সূত্রে গাঁথা ছিল। কখন কি করতে হবে না করতে হবে এরা সবাই জানতো এবং এটি প্ল্যান মাফিক করা হয়েছে। এবং এই প্ল্যানের সাথে পিনাকি, ডক্টর ইনুস, ফ্রড মাঝার, জামাতি সাদা শকুন, শফিকুর রহমান, এরা সবাই ইনভলভ ছিল। তো আপনারা তো প্ল্যান সির কথা শুনলেন। এই প্ল্যান সির কথাই এই আসিফ মাহমুদ তার ফেসবুকের পোস্টে দিয়েছিল, কয়েকদিন আগে দিয়েছে। ঠিক আছে, এবং এটি তার বক্তব্যের মধ্যেও এই কথার প্রতিধ্বনি আমরা পাই। ঠিক, আর একটু শোনা যাক। আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম, আগাইছিলামও, আর বেশি না কই। এইবার আমি একটা খুব খারাপ একটা সেনসিটিভ। আচ্ছা, গেল এইটা। এখন আপনারা কি বুঝলেন? এই বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি। ভয়ঙ্কর একটি প্ল্যান তাদের ছিল, ভয়ঙ্কর একটা প্ল্যান ছিল। এবং আমি যেটি বলতে চাচ্ছি, এই প্ল্যানের খবর ইনুসকে টাইম টু টাইম দেওয়া হয়েছিল, ইনুস জানতো। বুঝতে পেরেছেন? তো পিনাকির কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেলাম। তো এই আসিফ মাহমুদ বলেছে যে তার পোস্টের মধ্যে বলে দিয়েছে যে আরেকটা নিধনযজ্ঞ চালানো হবে এবং এটি চালানো শুরু হয়ে গিয়েছে। তাদেরকে ক্ষমতাচ্যুত করতে গেলেই তারা অস্ত্র হাতে নিয়ে আবার মানুষের উপর আক্রমণ করবে, হামলা চালাবে। বুঝতে পেরেছেন? দেশ পুরো দেশটাই জঙ্গিদের দখলে এখন। আসুন আমরা দেশকে জঙ্গি মুক্ত করি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।